হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান, কারণ পুলিশকে ভয় পাচ্ছে না, আর পুলিশকে এই সমন্বয়কারীরা কোনো ভ্যালু মনে দেখাচ্ছে না প্রতিনিয়ত। এবার আসুন, আপনার সমন্বয়করা কিংবা হাসনাতরা বড় বড় ব্যবসায়ী কিংবা আপনার যারা নাকি সৎ অফিসার আছে কিংবা আপনার সরকারি বড় বড় কর্মকর্তা আছে, তাদের কাছ থেকে কিভাবে আপনার চাঁদাবাজি করে আপনার দিয়ে সমন্বয়ক আপনার নাম পরিচয় দিয়ে তিনি অরিজিনালি কি হাসনাত তাকে পাঠাইছে। আসুন একটা ভিডিও দেখি, তারপরে বাকি কথা বলছি। মনির খান কি করে? হচ্ছে সমন্বয়ক। আচ্ছা, তারপর নাম্বার নিছেন না? সাহেবের কাছ থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? জি 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 নাম্বার নিছেন একজনের কাছ থেকে, আমার নাম্বার নিছেন, নাম্বার নিয়ে ওই সময় একটু দিছেন? জি, আমার কাছ থেকে চাইছে, আমি চাইছি। মানে আমি একটা এলাকার ছেলে, আমাকে যখন ফোন দিছে পরিচিত, আমি তখন প্রথম আমি কিছু জানি না, সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে, সেটা আপনি বলছেন তো? জি, জি। আমার কাছে বলছেন তো? জি, জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুনেন, দেখলেন তো, তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা। মানে আপনি যদি একটু খেয়াল করেন, মানে প্রতিনিয়ত তারা কি এই ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে কয়জনই বা এই ধরনের ভিডিও আপনার মানে লুকায় করতে পারে, কয়জনই করতে পারে না জানি। বাংলাদেশের বর্তমান কি অবস্থা আছে কান আছে, বর্তমান বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে তারা মনে করে এইভাবে চালাবাজি করতে। শুধু না, আপনার এই যে সময় টিভি আছে, সময় টিভি কিন্তু 10 জনকে লিস্ট ধরাই দিছে হাসনাত আর হচ্ছে সার্জিস। কি সময় টিভি কি তাদের বাপ হয়ে কিন্তু ঠিকই আপনার উপযুক্ত শিক্ষা দিছে, এবং যখন নাকি আন্তর্জাতিক মাধ্যম থেকে আপনার ডক্টর ইউনূসের উপর চাপ আসে এবং হাসনাতের উপর চাপ আসে, তখন হাসনাত ঠিক আপনার গিরগিটির মতো কি কান্নাকাটি করে হাত পা ধরা শুরু করে সময় টিভির। তো এই হচ্ছে এদের অবস্থা। কি দেখলেন তো? আর ভাই সাধারণ মানুষের বক্তব্য। আর এখন আপনি কি বলবেন? আরেকজনে তো বললো যে ভাই আপনি মাইকে সরাবেন না। এই বইরা ভাম দিয়ে যারা নাকি কাশি দিতে গেলে বর্তমান মনে আপনার কি বলে প্যান্ট খারাপ করে ফেলায়, এরা জীবনে ভাই দেশ চালাতে পারবে? হ্যাঁ, এদের দিয়ে কখনো ভাই দেশ কি চলবে? চলবে না ভাই, কারণ এরা দেশ চালাতে পারবে না। এদেরকে কখনোই বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে কিংবা ইন্ডিয়ার বর্ডার দিয়ে এদের পালানো বা পালাইতে দেওয়া যাবে না। আপনার সচিবালয়ে এই 3 চোরের আপনার চেম্বারে কেন আগুন লাগলো, এটার জবাবদিহিতা করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে সমন্বয়কারীরা কত কোটি টাকা এই পর্যন্ত পাচার করলো, এটারও জবাবদিহিতা করতে হবে। শুধু এটাই না, আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এটা জবাবদিহিতা করতে হবে। কারণ উপদেষ্টা আসিফ, আপনার নাহিদ, তারপর হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত বা আরো যে বাজার আছে, এদের প্রত্যেকের আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু ভাই রেডি। কারণ যে কোনো মুহূর্তে এরা মনে করেন হুট করে চলে যেতে পারে। বর্তমান তারা মনে করতেছে কি জানেন, যে বাংলাদেশের জনগণ মনে হয় আমাদেরকে অনেক ভালোবাসে, হ্যাঁ অনেক পেয়ার করে, আমরা যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা নয়। আপনারা তো এই ধরনের চিন্তা ভাবনা করি বা এই ধরনের একটা অ্যাটেনশন নিয়ে আপনারা আগুন ধরাইছেন, যে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড। হ্যাঁ, পরবর্তীতে 2-4-6 মাস পরে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড করে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে এইভাবে আমরা নিজে দেখা করছি। কি মানুষ কি বোঝে না? মানুষ কি বোকা নাকি? হ্যাঁ, মানুষ কি বোঝে না আপনাদের চাল? প্রত্যেকের বিচার হবে। এখন দেখার বিষয়, শুনছি যতটুকু শুনলাম যে সেনাবাহিনী এটা তদন্ত করতেছে এবং সেনাবাহিনী সার্জিস হাসনাতকে বর্তমান অবজারভেশনে রাখছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। যদি আপনার ডকুমেন্টস এবং সবকিছু তথ্য মিলে যায় বা প্রুফ পেয়ে যায়, মানে যদি তাদের লিগেল ওয়েতে করে, সেনাবাহিনী যদি আপনার কোনো পক্ষটা না নেয়, যদি সেনাবাহিনী যদি আপনার জনগণ কিংবা রাষ্ট্রের হয়ে যদি সেনাবাহিনী তদন্ত করে, আশা করি এই সার্জিস আর হাসনাত গ্রেপ্তার 100-এর ভিতরে 200% হতে বাধ্য ইনশাআল্লাহ। 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা, সমালোচনা, টানটান উত্তেজনা এবং সংবিধানের কবর রচনা করা হলে সরকারের কি হবে, উপদেষ্টাদের কি হবে, তারা কি থাকতে পারবে? রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে কিনা এই ধরনের মন্তব্যের মাধ্যমে, এবং ছাত্র সমন্বয়কদের এই যে কথাবার্তা, এই যে সমাবেশ, তার সঙ্গে আসলে সরকারের সম্পৃক্ততা কতটুকু? আমরা মনে করি অবশ্যই সম্পৃক্ততা আছে। ছাত্র সমন্বয়করা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ঘোষণা দিয়েছে এবং তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নানান ধরনের প্রচারণা চালিয়েছে, তাতে যে বক্তব্যটি আমরা পেয়েছি, তারা বলছে যে এই মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। যেখান থেকে 1 দফা ঘোষণা করা হয়েছিল 5 আগস্টের আগে, সেখান থেকেই মুজিববাদী সংবিধানের কবর দেয়া হবে। ভালো কথা। প্রথম কথা হচ্ছে 72-এর সংবিধান পুরোপুরি না হোক, সংবিধান তো এক্সিস্টিং রয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে সংবিধানটি পেয়েছিলাম কাটাছাড়ার মাধ্যমে হলেও রয়েছে, এবং সেই সংবিধানের অধীনেই বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, যদিও খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়নি, সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে সংবিধানের আলোকেই শপথ নিয়েছে। তাহলে সংবিধান যদি এক্সিস্টিং থেকেই থাকে, সেই সংবিধানের বিরুদ্ধে যে ধরনের শব্দ উচ্চারণ করা হচ্ছে, বা সংবিধান যদি সত্যি সত্যি কবর দেওয়া হয়, তাহলে এই সরকারের বৈধতা কি থাকে? সরকারের উপদেষ্টারা কি চ্যালেঞ্জের মুখে পড়ে না? তারা কি তাদের স্বপদে বহাল থাকতে পারবেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারও আগের কথা হচ্ছে, যেহেতু এই সংবিধান রয়েছে, সংবিধানকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, এটি রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে কিনা?
খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানেই তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, সেটি রাষ্ট্রদ্রোহিতার সামিল। তাহলে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পরে এমন কোনো সমাবেশ করার অনুমতি সরকার দেয় কিভাবে? তার মানে সরকারের এক ধরনের মৌন সমর্থন ছাত্র সমন্বয়কদের প্রতি রয়েছে, এবং ছাত্র সমন্বয়করাই এই সরকার মোটামুটি পরিচালিত করছে, এটি এখন ওপেন সিক্রেট অনেক আগে থেকেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি যদিও বলেছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়া হতে যাচ্ছে 31 ডিসেম্বর, তার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আসলেই কি নেই? শফিকুল আলম কি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলছেন এটিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখতে চায়, মানে বেসরকারি পর্যায় থেকে তার বক্তব্য হিসেবে দেখতে চায়। যারা এটিকে সাপোর্ট করছেন, এটি প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। সাধারণ কোনো বিষয় হতো, সাধারণ কোনো মতামত হতো, এটি অবশ্যই প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখা যেত এবং সেভাবে সরকার ওভারলুক করতে পারত। কিন্তু এটা তো সাধারণ কোনো মতামত প্রকাশ করা নয়। সমন্বয়করা যদি বলতেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি বলতেন যে সংবিধান বিষয়ে তাদের নিজস্ব মতামত উপস্থাপন করা হবে, তারা কিছু সাজেশন দিতে চাই, সংবিধান রাখা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে, সংবিধান সংশোধন করা হবে নাকি এটা ছুঁড়ে ফেলা হবে, সেই ধরনের কোনো বক্তব্য তো তারা দেয়নি। তারা সরাসরি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে আসছে মাসের পর মাস ধরে, এবং স্পষ্ট করে বলছে যে 31 তারিখ এই সংবিধানের কবর রচনা করা হবে। এটা তো রীতিমতো রাষ্ট্রদ্রোহিতা। সেই রাষ্ট্রদ্রোহিতাকে সরকার প্রকাশ্যে বলছে যে না, এটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের কথা বলে পার পেয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই বলে আমরা মনে করি। ছাত্র সমন্বয়করা কি বলছেন আরো? তারা বলছেন জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার মধ্যে দিয়ে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। 2024 গণ অভ্যুত্থান ঘিরে আমাদের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, 72 সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, এই অভ্যুত্থানে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে আমাদের প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করব। শব্দগুলো শুনতে খুবই ভালো শোনায়, এবং বারবার যে বিপ্লবের কথা বলা হয়, বিপ্লব এত ঠুনকো জিনিস নয়। বিপ্লবের একটা নিজস্ব চরিত্র আছে, রাষ্ট্র সংস্কার, মানুষের ভাগ্যের পরিবর্তন, এগুলো অনেক অনেক ব্যাপক বিষয়। এগুলো এত ছোট পরিসরে আলোচনা কিছু নেই। যাই হোক, আমরা যদি গণঅভ্যুত্থানই ধরে নিই, অবশ্যই গণঅভ্যুত্থান ছিল, গণঅভ্যুত্থান মাত্র একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয়েছে, কোনো ভুল নেই। কিন্তু এই যে বলা হলো যে 24 গণঅভ্যুত্থানে মানুষ 72 সংবিধানের বিপরীতে গিয়ে রাস্তায় নেমে এসেছে, কোন মানুষ, কখন এই শব্দগুলো উচ্চারিত হয়েছে গণঅভ্যুত্থানের? কেউ কি বলতে পারবে যে স্পষ্টভাবে কেউ সংবিধান ছুঁড়ে ফেলার, 72 মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে, এই ধরনের কথা কেউ বলেছে? সংস্কারের প্রশ্নও কি তখন একবারের জন্য উচ্চারিত হয়েছে? হয়নি তো। এখন নিজেদের মন করে এক এক ধরনের এক একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা চেষ্টা করছে। ভয়ঙ্কর বিপদের মধ্যে নিয়ে যাচ্ছে ছাত্র সমন্বয়করা, তারা বুঝতে পারছে না। তাদের প্রতি একটা পর্যায় পর্যন্ত আমাদের কৃতজ্ঞতা বোধ ছিল, কিন্তু সেটিকে তারা ব্যবহার করে তারা গণঅভ্যুত্থানে যে মানুষেরা নিহত হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করছেন, নিশ্চিতভাবে বলতে পারি। এবং শুধু 24 গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের সাথে যে বিট্রে করছেন, এই পর্যন্ত থাকলেও নানান ধরনের আলোচনা বিতর্ক আমরা করতে পারতাম, কিন্তু সেটি তো নয়। রীতিমতন মহান 71-এর যে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন তাদের সাথে বেইমানি করা হচ্ছে, তাদেরকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। এবং তারা যে বলছে যে তাদের সঙ্গে সবাই আছে, এতে গণমানুষের আকাঙ্ক্ষা, কোন গণমানুষ? কয়টি রাজনৈতিক দল তাদের এই অভিব্যক্তির সঙ্গে বা তাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে কোনো রাজনৈতিক দল? গুটি কয়েক ছাত্র সমন্বয়ক বা তাদের সাথে আর যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মানেই তো পুরো বাংলাদেশ নয়। বাংলাদেশকে তো কারো কাছে ইজারা দেওয়া হয়নি। যেভাবে প্রতিটি রাজনৈতিক দল এসে মনে করে যে তারা ইজারা নিয়ে নিয়েছে, এখন ক্ষমতায় যে সরকার, সেই সরকার এই ছাত্র সমন্বয়কে পরিচালিত করছে, এটি ওপেন সিক্রেট। তারাও যদি মনে করে যে তারা বাংলাদেশকে ইজারা নিয়ে নিয়েছে, বড় ভুল করা হবে। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে তারা যে ঘোষণা দিচ্ছে, এই ঘোষণার মধ্য দিয়ে 71 শহীদদের রক্তের সাথে বেইমানি করছে বা 71 শহীদের রক্ত কষ্ট পাবে। আমরা আমাদের স্বার্থের জন্য একবারে সব উল্টে পাল্টে দেবো সবসময়, এটি তো হতে পারে না। ভয়ঙ্কর খেলা। এবং আমি স্পষ্ট করে বলে দিতে পারি, আপনারা মিলিয়ে দেখবেন এই যে ভাষায় কথাগুলো বলা হচ্ছে, সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংবিধান কবর রচনা করা হবে, এগুলো কিছুই হবে না, কিছুই না। বাংলাদেশের মানুষ এত ঠুনকো কোনো কিছুতে কান দেয় না। হয়তো আলোচনা, সমালোচনা, বিতর্ক হতেই পারে, কিন্তু দিন শেষে আমি আবারও বলি, এদেশের মানুষের
80 থেকে 90% মানুষ এখনো যে দলের মতাদর্শেই হোক না কেন, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো পর্যন্ত এই সংবিধানকে মনে প্রাণে লালন করে। সংস্কার হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, পরিবর্তন হতেই পারে, কিন্তু মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হবে এই ধরনের কথা বলে পরিবেশটিকে উত্তপ্ত করা যায়, একটা টান টান উত্তেজনা সৃষ্টি করা যায়। দিন শেষে এগুলো কোনো লাভ হবে না, একটু বলে রাখছি, আপনারা মিলিয়ে দেখবেন দয়া করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় এমন দাবি তুলে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। আসলে কি তাই? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক, জানাচ্ছেন এসআই রাজ। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ 24/7 নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে। অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায়। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারতো না। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায়, যেখানে গত 19 অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা যায়, বক্তব্য দেয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম। সেই ভিডিওতে 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা ভরসা রাখুন, এই ফ্যাসিবাদ বিরোধের লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তরিকুলের এমন বক্তব্যে একথাই স্পষ্ট যে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসায় 200 ও 100 কোটি টাকা পাওয়া গেছে বলে তিনি দাবি করেননি, বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও পাওয়া যায়নি। সুতরাং এ দাবিটি পুরোপুরি মিথ্যা।